হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভাববে দিদিভাই ব্লগ কোথায়? তোমার ব্লগের জন্য সারাদিন অপেক্ষা করে থাকি, তার জন্য সরি বন্ধুরা। পুরো ব্লগ এডিট করা হয়ে গেছে, লাস্টে একটুখানি এডিট, যেটা কিনা আমি দুপুর থেকে আর করতে পারছি না, কারণ এতটাই কাজের প্রেশার। ছোট বাচ্চা, বুঝতেই পারছো, যতবার এডিট করতে বসছি ততবার কানাকাটি বা এই কাজ সেই কাজ। তার মধ্যে ওই যে বললাম ব্র্যান্ডের শুরু, এই দেখো কাজল লেগে আছে, বিশ্বাস করবে না। আজ প্রোডাক্টটা ঢুকেছে, আমাকে বলে আজই আজই দিতে হবে, কাল পরশু লাইভ হবে, মানে ফাইনাল ডেটটা ওরা দিয়ে দেয়। যদি ব্র্যান্ড প্রমোশন করো কেউ তাহলে বুঝতে পারবে, মানে যারা করো আর কি ব্র্যান্ড প্রমোশন, যদি করো না সরি, যারা ব্র্যান্ড প্রমোশন করো তারা জানো, তারা বোঝো যে কতটা প্রেশার ক্রিয়েট করে ওরা। তো এই যে কাজল লাগিয়েছে একদম লং লাস্টিং, তো যাকে সেটা বলছি না। তো এই যে ব্র্যান্ড প্রমোশন কাজ, এই জাস্ট ওদেরকে এডিট করে দিলাম, সেই সন্ধ্যের থেকে বসেছি, সেই এডিটটা ধরে ধরে করতে করতে এতটুকু আসলো। মাত্র 1 মিনিটের একটা ভিডিও, তবুও কিন্তু প্রচুর খাটুনি করে সেইটা এডিট করতে হয়, শ্যুট করতে হয়, প্লাস ওদেরকে দিতে হয়। তার মধ্যে এক নাগারে যদি বসে কাজ করি সেটা আলাদা ব্যাপার। তো দেখো, আয়ুষের বাবা যেহেতু বাইরের দিকটা সামাল দিচ্ছে, আমাকে ঘরের দিক প্লাস আমাদের ইনকামের দিকটাও সামাল দিতে হচ্ছে, প্লাস বাচ্চা তো আছে। তবে আমি এটাই বলবো, এই কঠিন পরিস্থিতিতে আমার থেকে 1000 গুণ পরিশ্রম ও করছে, তো সেই জন্য ওকে আর বেশি কাজের প্রেশার দেওয়া হয় না। তারপরেও আজ বিকেলবেলা আমাকে শ্যুট করে দিয়েছে, কারণ জানে যে আমারও চাপ পড়ে যায়, তো সেক্ষেত্রে ও আমাকে শ্যুট করে দিয়েছে বিকেলবেলাটা। তো যাকে, আমাদের কাজের গল্প বলতে এখানে আসিনি, আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি, যেটা কিনা হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু নিরপেক্ষভাবে আমাকে বলবে, একটু কমেন্ট করে জানাবে যে ব্যাপারগুলো কি আদৌ ঠিক হচ্ছে। আজ অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, তবে জানি না কতটুকু কি করতে পারবো। তারপরেও কাউকে অসম্মান না করে, কাউকে ছোট না করে আমি কিছু কথা শেয়ার করতে চাই, কারো সম্পর্কে কিছু না বলে। তবে যা ভিডিওতে দেখানো হচ্ছে, যা আমার চোখের সামনে আসছে, তো সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। অনেক দিদিভাইরা আমাকে বলেছে, প্রিয়া এই সময় কিন্তু তুমি কিছু বলবে না, তোমাদের সিচুয়েশন খারাপ। তবে যখনই আমার বলার কিছু আসে, তখনই কিন্তু আমার সিচুয়েশনটা এমন হয়ে যায় যে আমি আর কিছু বলতে পারি না। কিন্তু মানুষ কিন্তু সেসব দেখে না, অপরপক্ষ সেসব দেখে না, কারণ তাদের মুখ আছে, তারা বলে, তারা নিজে না বললেও তাদের হয়ে মানুষ বলার অভাব নেই, তাই না? তো আজ আমি একটা কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই। আচ্ছা, আমি আগেও দেখেছি, এখনো দেখছি, আজ থেকে 2 বছর আগে বা যে কোনো সময় বা কিছুদিন আগের ঘটনা, যে কোনো সময় আমি দেখেছি যখন ভিউয়ার্সরা কমেন্ট করে, সেই কমেন্টসের পরিপ্রেক্ষিতে তাদের বাড়ির কিছু ফ্যামিলি মেম্বার্স সেই কমেন্টগুলো রিপ্লাই করে। আচ্ছা, ফ্যামিলি মেম্বার্স আমারও আছে, ওদেরও আছে। আচ্ছা, একটা কথা এখানে একটু ভিউয়ার্সরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, যে আজকে আমার ফ্যামিলি আর ওদের ফ্যামিলি মধ্যে এই যে একটা জিনিস, আমারও ভাই আছে, আমারও বোন আছে, আমারও মা আছে, আমারও বাবা আছে। তাদেরকে কখনো দেখেছো কি আমাদের এই পারিবারিক অশান্তিতে, পারিবারিক এই অশান্তির ভিডিওগুলোতে? তাদেরও মোবাইল আছে, প্রত্যেকের মোবাইল আছে। আমার বোন আমার থেকেও বেশি চালাক, আমার থেকেও ভালো কথা বলতে পারে, তারপরেও আমার বোন বা আমার মা, তারা কিন্তু কখনো আমাদের মধ্যে অশান্তিতে তারা মাঝখানে ইন্টারফেয়ার করে না, থার্ড পার্সন হয়ে, যেটা কিনা ওদের ফ্যামিলিতে প্রায় মানুষকেই দেখা যায়, আগেও করে এসেছে আর এখনো করে এসছে। আমি ওর দিদির কথা বলছি। কিছুদিন আগে আমাকে কিন্তু অনেকভাবে অপমান করেছে, কিন্তু তার দিদিকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তার পরিস্থিতির কথা ভেবে আমি সেদিনও কিছু বলিনি, আমি আগেও কিছু বলিনি। আমি অনেক আগে, আজ থেকে 2-2.5 বছর আগেও আমার নামে বলা অনেক কিছু কথা আমি শুনতে পেরেছি, কারো মাধ্যম হয়ে আমি শুনতে পেরেছি, কিন্তু একবারের জন্য সোশ্যাল করি নাই যে কেন তারা আমাকে এইভাবে বললো বা কেন এরকমটা। তারপরেও তাদের ফ্যামিলির থেকে ওদের ভিডিওতে আমার সম্পর্কে, আমার বিরুদ্ধে নানানভাবে রিপ্লাই, ওর মা, ওর বাবা, হয়তো এখন বন্ধ হয়েছে, কিন্তু এ সমস্ত কিন্তু ওরা করে এসেছে। কিন্তু আমার ফ্যামিলির দিক থেকে আমার মা বাবা আজ পর্যন্ত একটা কমেন্টও যদি কেউ দেখাতে পারে, বা একটা কথা অন্তত একটা কথা যে ওকে কিছু বলেছে আমার বাবা মা বা অন্য কেউ, একটা কথা পর্যন্ত কেউ কিন্তু এইভাবে বলেনি বা বলতে পারবে না। আজকে ওর দিদির কথা আমি বলছি, তোমরা আমাকে বলছো চুপ হতে, কিন্তু
তারা কিন্তু কিছুতেই চুপ হচ্ছে না, বিভিন্ন কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আমাকে ছোট করছে। সেই হোক আর তার দিদি হোক, সে তো ডিলিট করে দিচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে, কিছুক্ষণ রেখে কমেন্টটা পড়ার পর সেই কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। বাট ওর দিদিও দেখেছে কিনা জানি না, কিন্তু আমার কাছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে। তার মাঝখানেও এখন বলবে হ্যাঁ এগুলো সব সত্যি কথা, এগুলো বলা দরকার তাই বলেছি। অবশ্যই অবশ্যই, কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটারে কেন একটা থার্ড পার্সন হয়ে এভাবে কমেন্ট করবে? ঠিক আছে, কমেন্ট করেছে, ঠিক আছে, সেখানে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে একটা নিরপেক্ষ বিচার করবে তোমরা, যে সেখানে আমাকে কিন্তু প্রতিনিয়ত ছোট করছে ওরা। আচ্ছা একটা কথা বলো তো, আজকে এত বছর হলে ইউটিউবে এসেছি, আজ পর্যন্ত ওদের সম্পর্কে, ঠিক আছে তোমাদের কিছু মানুষের কথা অনুযায়ী যে আমি খোঁচা মেরে কথা বলেছি, ঠিক আছে মানলাম, না করেও আমি খোঁচা মেরে কথা বলেছি, ঠিক আছে আমি এটা মাথা পেতে নিলাম। তারপরেও আমি একটা কথা বলি, আজ পর্যন্ত দেখেছো আমার আর আমার বরকে ক্যামেরার সামনে এসে বসে একদম তাদেরকে ডেডিকেট করে ভিডিও করা? কখনো দেখেছো? আজ পর্যন্ত একটা ভিডিও দেখাতে পারবে? এটা যদি বলো যে ভিডিও তো ডিলিট করে দাও, আমি তো মানবো না, আমি তো ভিডিও ডিলিট করি না। আমার ভিডিওতে রিসেন্ট ইয়েলো ডলার আসে, যার জন্য ভিডিওটাকে প্রাইভেট করে আবার আমাকে ভিডিও এডিট করে আবার পোস্ট করতে হয়, যেটা কিনা সেদিনও হয়েছিল। আমার বাচ্চার কিছু অংশ যেখানে আমি ঢেকে দিলেও মাঝে মাঝে ইয়েলো ডলার দিয়ে দিচ্ছে, আগে তো আমার হতো না সেটা। হ্যাঁ হতো, আয়ুষ যখন ছোট ছিল 3-4 বছরে, তখন এই ইয়েলো ডলারের প্রবলেমটা আমার ভিডিওতে হতো খুব, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল। তো এখন আবার রিসেন্ট ইয়েলো ডলারের প্রবলেমটা হচ্ছে বলে আমাকে ভিডিও প্রাইভেট করে আবার এডিট করে আবার পোস্ট করতে হয়। তো এখানে এই যে একটা এই অপবাদ দেওয়া হয়েছে আমাকে, তোমরা হয়তো জানো না, কিন্তু সামনাসামনি দেওয়া হয়েছে, আমি ভিডিও ডিলিট করে দিই। কখনো কান কেটে দিব ভিডিও যদি আমি কোনো ডিলিট করে রাখি। কিছুদিন আগের ঘটনা, যেখানে আমাকে বলা হয়েছিল যে আমি নাকি ও কিছু করেনি আমার অসুজ ঘরে, যেই এগুলো পুরনো কথা, এগুলো বলতে একদমই ভালো লাগে না, কিন্তু আমি একটু মনে করিয়ে দিচ্ছি। সেখানে কোনো ভিডিওতে বলা নেই যে আমার যা কিছু করেনি, উল্টে বলা এটা হয়েছে যে আমার যা যেমনটা আমার জন্য করেছে আমিও করেছি, কিন্তু এখানে পুরোটাই অস্বীকার করা হচ্ছে আমি কিছুই করিনি, ও করেছে। সেখানে আমি তো বলছি ও করেছে, তারপরেও কিন্তু ওরা এটাকে একটা ইস্যু করে এত বড় একটা ঘটনা বানিয়ে ফেললো। 45 মিনিটের একটা ভিডিও করে আমাকে ও আর ওর দিদি মিলে বদনাম করা শুরু করলো। সেখানে আমি না ওর দিদিকে কিছু বলেছি না ওকে কিছু বলেছি, যে কেন উল্টে আমার সম্পর্কে এটা জানা সত্ত্বেও যে ঘরের তালাটা আমি ভাঙিনি, তারপরেও এত বড় অপবাদ ওরা অন সোশ্যাল মিডিয়া আমাকে দিয়েছে। মাথা পেতে চোখের জল ফেলে আমি সেই অপবাদ সহ্য করেছি। এবার যে এসে যে আমাদের মধ্যে একটা কথোপকথন হয়েছিল, মানে তোমাদের ভাষায় মিল হয়েছিল, মিল কিন্তু হয়নি, কিন্তু কথোপকথন আমাদের যে হয়েছিল, তখন আমি ওকে বুঝিয়েছি যে দেখ আমি কিন্তু কখনো তোদের ঘর তালা ভেঙে ঢুকিনি, আমি বাধ্য হয়েছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম, তবে আমি ভাঙিনি তালাটা। এই যে অন সোশ্যাল মিডিয়া এত বড় আমাকে অপমান করা, এগুলো কতদিন সহ্য করব? এটা তো জাস্ট সামান্য, ওরা রীতিমতো কমেন্টের রিপ্লাই, রীতিমতো তার পরিবার থেকে রিপ্লাই। আমার পরিবার, আমার বোন আছে, আমার বোন চাইলেই আমার পাশে দাঁড়াতে পারে, কিন্তু ও চায় না আমার ফ্যামিলির মাঝখানে ঢুকতে। তোমরা জানো আমি যেসব বলতে পারি না, আমার বোন কিন্তু অনায়াসে বলতে পারে, ও কিন্তু কাউকে ভয় পায় না। তোমরা দেখে বুঝতে পারো ডোনা কিরকম, তবে এটা ওর পার্সোনালিটি। ও অন্যায় প্রতিবাদ করতে জানে, কিন্তু আমি মুখ বুঝে সহ্য করি। প্রতিবাদ করলেই হয়তো কিছু ভুল বলে ফেলবো, সেখানে আমাকে দোষ ধরা হবে, তাই আমি প্রতিবাদ করতে পারি না। তবে আজ এই কথাগুলো না বলে পারলাম না। যে এখন হয়তো গিয়ে দেখবে ওর দিদির প্রোফাইলগুলোতে হয়তো ভিডিও কমেন্টগুলো ডিলিট হয়ে গেছে, তো আমি এখানে একটা দুটো কমেন্ট পড়ে দেখবো। কিন্তু কি বলতো, ওরা কিন্তু রীতিমতো এই কাজগুলো করে যায়। কিছুদিন আগে ওর বাবা মা করেছে, কিছু বছর আগে, তারপরে ওর দিদি তো করেছে, ওর দিদি আজও করে চলছে। কেন দিদি, আমি তোমাকে কিছু বলেছি? পারতাম সেদিন এত কথা আমাকে বলেছে, আমি কিন্তু চাইলেই পারতাম তোমাকেও বলতে, কিন্তু আমি শ্রদ্ধা করি, বড়দের সম্মান করি, আমি সবসময় সবাইকে কিছু বলতে পারি না। এই যে আজকে ওরা ভিডিও করতে বসে, 2 বছর আগের ভিডিও ওদের দেখো, দুজনে মিলে আমাদের সম্পর্কে কত কি বলেছে। কোনোদিন দেখেছো আমাদের ভিডিওতে সেসব বলা? কোনোদিনও ওদের বিপক্ষে বলিনি। আজও আমি বলতে পারবো যে আমরা সেইভাবে ওদেরকে কোনো কিছু বলিনি। কেন, বলার কি কোনো কিছু ছিল না? বলার কি কিচ্ছু নেই? দোষে গুণে ভরা মানুষ, আমারও দোষ আছে, কিন্তু দোষ করেছি বলে এই নয় যে সম্পূর্ণ দোষ আমারও তো বলার থাকে, আমারও তো বলার ছিল এক সময়, কিন্তু আমি কিচ্ছু বলিনি। পুরোনো কথা এখানে তুলতে চাইছি না, কিন্তু এইসব জিনিস কিন্তু একদমই মানা যাচ্ছে না। এখানে ওর দিদি বড় বড় কমেন্টের ইতিহাসের মতন লিখে রিপ্লাই দিচ্ছে আর কি, যাকে সেই রিপ্লাইগুলো কালকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আমি। অনেক ডিলিটও করে দেয়, তোমরা জানো সেটা, অনেক কমেন্ট ওরা ডিলিট করে দেয়। এখানে কিছু একটা বলা হয়েছিল,
তো তার পরিপ্রেক্ষিতে আমি একটা কমেন্ট পড়ছি, দিদি বলছে সত্যিটা বলার আমার তো কোনো অধিকার নেই, তুমি যা বুঝতে পেরেছো সব কিছুই ঠিকই বলেছো। ওর উপরে অস্বাভাবিক টর্চার করেছে, যা শুনলে অবাক লাগবে, যা টিভি সিরিয়ালেও হয়। তাই আমার বাপের বাড়ির লোকজন তাদের বাড়িতে সহজে যায় না, গেলে বোনকে কথা শোনায়। বললাম যখন তো বলি আচ্ছা, আমি একদিন স্কুলে সেলাই কাজ শিখতে গিয়ে ছোট বিবানকে দেখতে গিয়েছিলাম, দেখে চলে আসছি। এগুলো তো পুরনো কথা, তারপরে বলতে কি আমারই বিবেকে বাজছে, যাই হোক তাও বলছি। দেখে চলে আসছি, বাড়ি এর পর বোনকে কথা শোনায়, বাড়ি আসার পর বোনকে কথা শোনায় আমি নাকি ভাত খাইছি, তাই ভাত কম পড়ছে। কিন্তু আমি তো ভাত খাইনি দিদি ভাই, এটা তো সামান্য একটা কথা বললাম, এর থেকে অনেক কষ্ট দিয়েছে। যাক, ওসব আমি বলতে চাই না, শুধুমাত্র এইটুকু বুঝতে পারছি যে ভগবান আছে, উনি ভালো মন্দ বিচার করবেন। গেল এই একটা। এখানে একটা কথা বলি, এই যে এত বড় একটা কমেন্ট তুমি লিখে গেলে যে ভাতের একটা বদনাম, যে ভাত খেয়েছি, আচ্ছা বদনামটা কে দিয়েছিল সেটা যদি একটু ক্লিয়ার করতে। আমি আমার তরফ থেকে কোনোদিন বলেছি? আমি বুঝতে পারছি তোমরা কাদের কথা বলছো, কিন্তু তারপরেও এখানে যেভাবে লিখেছো ভিউয়ার্সরা কিন্তু আমাকেই ভাবছে। নিচে একটা রিপ্লাই এসেছে, কে বলেছে কথাটা, বা এরকম কিছু একটা রিপ্লাই এসেছে। তার মানে ভিউয়ার্সরা যারা এই কমেন্টটা দেখবে তারা ভাববে যে আমি এসব কথা বলেছি, যেখানে আমি মানুষের উপর ডিপেন্ড করে ওই সময়টা চলতাম না। আমার টাকায় ভাত হতো না, আমার পয়সায় ভাত হতো। তাহলে আমি কেন মানুষকে, যদি তোমাদের কথা অনুযায়ী আমি কি হিসেবে বলবো? তুমি এখানে কোনো নাম মেনশন করো নাই, কিন্তু এক্সাক্ট যেটা বুঝাচ্ছ সেটা হচ্ছে আমি, মানে বাড়ির কথা। ঠিক আছে, তোমাদের মতো করে তোমরা রিপ্লাই দাও। কি বলতো, এইগুলো নেওয়া যায় না, আমার বাড়ির লোক এইরকম করে না। ঝগড়া লেগেছে তোমার বোনের সাথে আমার, ঝামেলা হচ্ছে তোমার বোনের সাথে আমার, আমাদেরকেই লড়তে দাও ব্যাপারগুলোতে। যদিও বা লড়া হচ্ছে একতরফা। কমেন্টের রিপ্লাই আমি দেই না, কমেন্টের রিপ্লাই তার তরফ থেকে প্রচুর পরিমাণে আসে, তারপর সেগুলোকে রাখতে না পেরে ডিলিট করে দেয়। তো সেগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। একদম ঠিক বলেছো বোন, আমিও সবগুলোর স্ক্রিনশট নেই। আরো তো সারাদিনে কত যে কি রিপ্লাই করে আমি জানি না, কারণ সারাদিনে আমার দেখার সময় হয় না, রাত্রে যতটুকু সময় পারি দেখি। একদম ঠিক বলেছো বোন, আমি তো বুঝতে পারছিলাম বোনের জন্য আবারও ফাঁদ পেতেছে, আর বোন না বুঝতে পেরে সেই পাতা ফাঁদে পা দিয়েছে। কার পাতা ফাঁদ? আমার ফাঁদ পাতা হয় আমার জন্য অনেক। এখন সেগুলো ক্লিয়ার করতে যদি পারতাম তাহলে হয়তো ভালো হতো। ফাঁদ আমার জন্য অনেকভাবে পাতা হয়, যে পাতা ফাঁদে আমি পা দিই না। আমি বুঝতে পারি যে এখানে কি প্ল্যান চলছে, যে এখানে কিছু বলা যাবে না। আমার পাতা ফাঁদে আমি পা দিই না। আমার জন্য ফাঁদ পাতা হয়, আমি কারোর জন্য ফাঁদ পাতি না। আমার নর্মাল একটা কথাতে যেখানে কারো নামে কোনো কিছু বলা হয় না, সেই কথাগুলোকে ধরে সোশ্যাল মিডিয়া এভাবে বলা হয় আমার নামে। সেদিনের যেমন সেই আতুর ঘর, আর আজকে সেই এই হসপিটাল। আর এর বাদে ও যে ওর ব্লগে কত রকম ভাবে রিপ্লাই দেয়, আমি কিন্তু সেগুলো ধারি না, সেগুলো বলতেও যাই না। আর ওরা ডিরেক্টলি আমার সম্পর্কে ভিডিও করে। আজ পর্যন্ত কোনো ডিরেক্টলি আমি ওদের সম্পর্কে, এত বছর থেকে ইউটিউবে আছি, কেউ বলতে পারবে না যে আমি ডিরেক্টলি ওদের নিয়ে ভিডিও করি বা কিছু। ইনডিরেক্টলি তো নয়। যেখানে আমি যাদের ওদের সম্পর্কে কিছু বলা না হয়, কমেন্ট এসছে আমার কিছুদিন আগে, কমেন্ট এসেছিল, ওরা তো চলে গেল, এবার তো তোমাকেই দেখতে হবে। এই কমেন্টগুলো দেখে আমি ভাবলাম এই কমেন্টগুলো দেখে ও খারাপ পাবে, যার জন্য একটা ভিডিও করে দিলাম যে দেখো, একটা এরকম বাবার মতো একটা পেশেন্টকে এরকম করে সামলানো একার পক্ষে সম্ভব নয়, সেখানে দুজনকেই করতে হবে। তো এই যে একটা ভিডিও করে দিলাম যাতে কমেন্টস না করে, নেগেটিভ কমেন্টস, বিশ্বাস করো পরের দিন থেকে আমার ওর নেগেটিভ একটাও কমেন্ট আসেনি আমার কমেন্ট বক্সে। আমি ভিডিওটা করার পর যেখানে ভিউয়ার্সদের আমি বুঝিয়েছি যে এরকম রোগীকে একা করা সম্ভব নয়, যেখানে দাদাভাই নেই। তো এই যে ওর প্রতি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেটা আয়ুষের বাবা আমাকে বলেছিল যে এই কমিউনিটি পোস্টটা তুমি দাও, দিয়েছিলাম রাতের বেলা। যারা দেখেছো এখানে আর আমি বলছি না। পরের দিন যখন আজকে সকালে উঠে সেই কমিউনিটি পোস্টটা দেখি, সেখানে ওর নেগেটিভ হয়ে মানুষ কথা বলছে। তারপরে ভাবলাম না, এমনিতেই অনেক কিছু মানুষ বলছে, তো থাক, এই কমিউনিটিটাই ডিলিট করে দিই, যাতে অল্প কিছু মানুষের চোখে পড়েছে, যাতে আর বেশি মানুষের চোখে না পড়ে কমিউনিটি পোস্টটা আমি ডিলিট করে দিয়েছি, যাতে ওকে নেগেটিভ কমেন্ট না করা হয়। আরো এরকম নানান ভাবে
ওদেরকে মানে এরকম যাতে নেগেটিভ কমেন্টের মধ্যে না পড়তে হয় সেরকম ভাবে অনেক কিছু করা হয়, অনেক কিছু, কিন্তু তারপরেও এত ভুল বুঝে প্রত্যেকবার আমাকে এইভাবে হ্যারাস করে ভিডিওতে, যেখানে আমি দুটো কথা বলতে গেলেও সেখানে আমাকে ভিউয়ার্সরা চুপ করে থামিয়ে দেয় যে বলো না বলো না বলো না, আমরা বুঝি ব্যাপারগুলো, তোমরা বলো না। কিন্তু আমি না বললে তোমরা তো বুঝবে না, তাই না? আজ একটু নিরপেক্ষভাবে তোমরা আমাকে ভিডিও করে কমেন্টের মাধ্যমে জানিও যে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কি ঠিক, এই কাজগুলো কি করা উচিত, এই কাজগুলো কি করা উচিত, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আজ যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তাদেরকে আমি হার্ড রিয়েক্ট দিয়ে চলে যাই, কখনো তাদেরকে বোঝাতে যাই না যে আমি কি করেছি কি না করেছি, আমি কখনো বোঝাতে যাই না। ওদের কথা অনুযায়ী আমরা ওদের জন্য কিচ্ছু করিনি। বললাম তো, টাকা পয়সা ছিল না এক সময়, গায়ে গতরে খেটেছি। আজ ভগবান করুক তোমাদের ভালোবাসাতে আমার টাকা পয়সার অভাব নেই, হয়তো যেরকমই হোক দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি, সেই অভাবটা নেই। যেই অভাবটা থেকে এক সময় আজ এখানে এসেছি সেই অভাবটা নেই। তারপরেও গায়ে গতরে খেটে আমি আমার যেটা দায়িত্ব কর্তব্য সেটা করছি। আগে টাকা ছিল না, আজ তোমাদের আশীর্বাদে সেইটুকু দিয়েছে ভগবান। বোঝার চেষ্টা করো যে কখনো কোনোভাবে খোঁচানোরও চেষ্টা করি না, আমি আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করি বা আমাদের সাথে কি হচ্ছে সেগুলো শেয়ার করি। এই জিনিসগুলো কাউকে বোঝাতে পারি না যে পাতা ফাত কি। আমার কন্টেন্ট এগুলো নয়, আমার কন্টেন্ট, আমার লক্ষ্য জানো তো মিলিয়নস হওয়া। আমার লক্ষ্য যে আমার ক্রিয়েটিভিটি দেখি আমি আমার চ্যানেলটাকে মিলিয়নে পৌঁছাবো। বিশ্বাস করো পারছি না, একটার পর একটা বাধা, একটার পর একটা বাধা আমার জীবনে চলে আসছে। যখনই কোনো একটা কাজ শুরু করতে চাই আমার সেই কাজটাতে বাধা চলে আসে। রিসেন্ট আমি আজ 2 তারিখ ছিল, আজকে আমার সেই ব্র্যান্ড প্রমোশনটা ছিল যেটা কিনা আমাকে বাদ দিতে হয়। তারপরে আমি 4-5 মাস আগে আমি একটা কাজ ধরেছি, সেই কাজটাকে আমাকে বন্ধ করতে হয়, যেটা কিনা আমার একটা লাইফ টাইম একটা কাজ হয়ে যেত, সেটাকেও বন্ধ করতে হয়। আজ কতটা স্যাক্রিফাইস করে আমি কারো কথা চিন্তা না করে আজ আমি এখানে এসে পড়ে আছি, শুধুমাত্র আমার শ্বশুর বাবার জন্য। কারণ বাবা এখানে থাকলে, তোমরা অনেকে বলছো ফ্ল্যাটে চলে যাও, বাবা হসপিটালে আছে, পারবো না, কি করে সম্ভব? সবকিছু মোটামুটি ধরো 30% জিনিস, দরকারি জিনিস এখানে নিয়ে এসে এগুলো গোছানি হয়ে গেছে। আবার একটা বাচ্চা নিয়ে, যেখানে আয়ুষের পাপা আমার একদম সাথ দিতে পারবে না, আমি একা একটা বাচ্চা নিয়ে আবার ফ্ল্যাটে এগুলো কিভাবে নিয়ে যাব, কিভাবে? তার কিছুদিন পরে বাবা যদি আবার সুস্থ হয়ে বাড়িতে আসে, আবার তো আমাকে বাড়িতেই আসতে হবে, তখন কি করব? তোমরা আমার দুঃখ কষ্ট বুঝবে না, সারাটা দিন আমি কিভাবে কাটাই, তার মধ্যে এত নেগেটিভিটি, তার মধ্যে আমার শাশুড়ি মা পাড়া পড়শিতে নানান ফালতু ফালতু কথা ছড়াচ্ছে, যেগুলো আমার কানে এসে কানে আসছে, সবাই বলছে, আমি জাস্ট মানে নিতে পারছি না। বিশ্বাস করো, সারাদিন 2টো বাচ্চা, তারপরে এই মানে আমি জাস্ট নিতে পারছি না, বিশ্বাস করবে, জাস্ট নিতে পারছি না। তার মধ্যে এত কাজের প্রেশার, এত চাপ, একটা মিনিট যদি আমি রেস্ট করি, একটা মিনিট, একটা সেকেন্ড, শুধু রাতের ঘুমানো ছাড়া, তাও রাত 2-2:30 বাজে আমার ঘুমাতে। সকালে ছেলের টিফিন বানাতে হবে বলে ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সকাল 7টার মধ্যে আমাকে উঠে পড়তে হয়, যে ওকে এতটা দূর আমি পাঠাবো, আমাকে উঠে পড়তে হয়। আমার ঘুম নেই, আমার খাওয়া নেই। আজ আমি ভালোভাবে, বিশ্বাস করবে না, আজ আমি ভালোভাবে ভাত খেতে পারিনি। সেই সকালে পান্তা খেয়েছিলাম, সারাদিন এত কাজের প্রেশার, আমি এখনো ভাত খাইনি। এখন ভাত বসাবো, রাত বাজে এখন 10:30টার মতন, আমি এখন ভাত বসাবো, তারপরে খাবো। সবার খাওয়া হয়ে, যেটুকু ভাত ছিল সবাইকে খাইয়ে দাইয়ে এখন ভাত শর্ট পড়েছে, এখন আমি ভাত বানাবো, তারপরে ভাতটা খাবো। তো এগুলো কি ব্লগে বলার জিনিস? ব্লগে যেটুকু বলার দরকার সেইটুকু বলবো, ব্লগে বলার জিনিস নয়। এরকম ঘটনা আজকে নয়, প্রতিনিয়ত হয়ে চলছে। আজ একটুখানি তোমাদের বললাম যে কি হচ্ছে আমার সাথে। তারপরেও আমি সবকিছু মেনে নিয়ে যখন দেখি যে মানুষ আমার বিরুদ্ধে পুরনো কথা নিয়ে, আরেকটা কথা আমি বুঝতে পারি না, এই যে আরেকটা রিপ্লাই এসেছে, এইটা যে কতটা ছোট করেছে কি বলবো। আচ্ছা, এই যে কেউ একজন কমেন্ট করেছে আমার যাকে, ঠিক বলেছো গো, মাঝে মাঝে ভাবি কেন যে ওয়াইটিতে আসলাম, আমি না আসলে আর কেউই আসতো না। অনেকে দেখে কত শত এসেছে, আমাকে দেখে কত শত এসেছে, এখন আর ভুগতে হচ্ছে আমাকে, কত শত, মানে বুঝতে পারছো? মানে ওকে দেখে অনেক ইউটিউবার জন্মেছে আমাদের গ্রামে। অবশ্যই কিছুদিন আগে ওরা প্রায় বলতে থাকে
যেমন কিছুদিন আগে ওদের বলা কথা, এই গ্রামের সর্বপ্রথম ইউটিউবার হচ্ছে আমার যা। ওরা বারবার এই কথা মনে করিয়ে দেয়। এর আগেও অনেক ব্লগে ওরা বলেছে আমার বোন এই করেছে, আমার বোন সবাইকে শিখিয়ে দিয়েছে, আমার বোন এই করেছে। আসলে সত্যি কথাটা কি জানো, যে কোনো পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে তো সবাই বসে, সবাই কি পাস করতে পারে? এটাই হচ্ছে কথা। আজ বলতে এই কথাটা বাধ্য হচ্ছে। আজ আমার মধ্যে এমন কিছু ছিল যার জন্য হয়তো আমি আজ এখানে। হ্যাঁ, হয়তো অবশ্যই অবশ্যই ও এসেছে, এই গ্রামে সর্বপ্রথম ওই ইউটিউবার হিসেবে এসেছে। তো এর মানে এটাই যে বারবার এই কথা বলতে হবে, বারবার মানুষকে ছোট করতে হবে। যেখানে আজ বললো যে আমাকে দেখে কত শত এসেছে। ঘোকসাডাঙ্গাতে ওর প্রথম এক ইউটিউবার, এখনো ওর চ্যানেলে প্রায় 6 লাখ কি 7 লাখের মতো সাবস্ক্রাইবার আছে। হয়তো এখনো ওই দিদিটা এখন আর ভিডিও দেয় না, পূজা এসকি টিভি নামে একটা চ্যানেল আছে। সেই চ্যানেলটাকে দেখে আমার অনেক কিছু শেখা। তারপরে আমার যাকেও দেখেছি। তো এটার মানে কি এটা যে মানে কত শত এসেছে, মানে আমি এসেছি, ছন্দা এসেছে, মৌ এসেছে, আমার বোন এসেছে, মিতু এসেছে, তারপরে আরো না জানি কত শত এসেছে। কেন যে ও আসলো আর কেন আজকে এত শত কথা শুনতে হচ্ছে ভাবো তাহলে। কতটা ছোট ছোট করে, তারপরেও কিন্তু ওকে একটা কথাও বলি না যে তুই কেন আমার সাথে এমন করেছিলি, তুই ওই সময়টা কেন আমার সাথে এমন করেছিলি, বলি না। কেন বলবো? এটা সোশ্যাল মিডিয়া, এটা এখানে এইসব বলার জায়গা নয়। আমি কিন্তু দিনের পর দিন অপমানিত হচ্ছি, কিন্তু বলার মতো একটা রাস্তা নেই, একটা জায়গা নেই যে বলবো। সবার প্রথম কি মনে হয় জানো, আমার ভাসুরের কথা আমার মাথায় আসে। আজকে আমি এসব কথা বলবো, তারপর হয়তো খারাপ লাগবে বা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগবে। আমার এই জিনিসটা এতটা ভয় লাগে, যার জন্য বলতে চেয়েও অনেক কথা বলতে পারি না। খুব খারাপ লাগে জিনিসটা। কিন্তু আজ দেখো, আজ বলছি, আজ হয়তো খারাপ ভাববে আমাকে, আজ বলছি, কিন্তু এটা বলছি না যে আমার সাথে কে কি করেছে, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এসব কিন্তু বলছি না। বলছি এই রিসেন্টের কিছু এই কমেন্ট এসব নিয়ে। তো এই কথাটা আমাকে অনেক শুনতে হয়েছে। ইউটিউব চ্যানেল আমি একা খুলেছি, তখন আমার একটা হিন্দি চ্যানেল ছিল, একা খুলেছি, একা সেখানে ভিডিও দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে আমার একটা ব্যানার বানানিতে হেল্প করেছিল। পরবর্তীতে আমার চ্যানেলটা যখন হারিয়ে যায় তখন চেষ্টা করেছিল আমার ভাসুর যে চ্যানেলটাকে যাতে ফিরিয়ে আনতে পারে। কিন্তু ইউটিউব চ্যানেল আমি একাই খুলেছি, একাই কাজ করেছি। টুকটাক হয়তো জিজ্ঞাসা করতাম, যেখানে আমার মানে আমার ভাসুর জিজ্ঞাসা করতো, কোনো প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই সেক্ষেত্রে জিজ্ঞাসা করতাম। আজকে ভাবো তো 4 বছর আগের, 5 বছর আগের কথা। ও প্রথমে এসেছে বলে, আচ্ছা ও যদি না আসতো, এই যে ইউটিউবের এত ব্যাপারটা যে ভাইরাল হয়েছে, মানুষ আজকাল ঘরে ঘরে ইউটিউবার, আমরা কি জানতে পারতাম না? ও এসেছে বলেই যে এসেছে মানে তার কি এটা মানে? ওই সময় না আসতাম, হয়তো 2 বছর পরে হলেও আসতাম, কারণ আমার অভাবের সংসার ছিল। আমি তখন এই মুহূর্তে যখন যেটা মাথায় কাজ আমার পাই আমি সেটাই করেছিলাম। তখন কিন্তু ইউটিউব আমাকে টাকা দিত না, তারপরেও ইউটিউবে খেটেছি। সবাই প্রথম তো ইউটিউবে কেউ টাকা দেয় না, ইউটিউব তো টাকা দেয় না, প্রথম খাটতে হয়। তো আজ না হোক কাল ইউটিউবে অবশ্যই আসতাম, যদি জানতে পারতাম যে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ইনকাম করা যাবে, তাই না? তো যাকে এরকম নানান ভাবে আমাকে অনেক রকম ভাবে ছোট করা হয়, আমাদেরকে অনেক রকম ভাবে ছোট করা হয়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা কথাই যে আজ যেমন বলেছি, দেখবে এর পরিপ্রেক্ষিতে হয়তো অনেক কথা উঠবে, কিন্তু তোমরা একটু বিচার বিবেচনা করে দেখো আজ এমন কি বলেছি যাতে ওকে ছোট করা যায়, যে ওর সম্পর্কে আমার সাথে সেই পুরনো ঘটনা, যে পুরনোতে কি ঘটেছিল আমাদের সাথে, সেই ঘটনাগুলো তুলে ধরেছি। বা যেমন ওর দিদি যেভাবে রিপ্লাই দিচ্ছে পুরনো ঘটনাগুলোকে নিয়ে, সেই ঘটনাগুলো, টর্চার, যে টর্চার বললো, টর্চার আমিও হয়েছি, কারণ আমি এই বাড়িতেই থাকতাম, আলাদা খেলেও টর্চার আমার সাথেও হয়েছে। তবে এই ব্যাপারগুলো কোনোদিন সোশ্যাল করিনি। রিসেন্ট করেছি শাশুড়ি মায়ের কথা নিয়ে, কারণ শাশুড়ি মায়ের এই ব্যবহারটা জাস্ট মানে নেওয়া যাচ্ছিল না, যাই তার জন্য তোমরা এত কমেন্ট করছিলে, তাই এই ব্যাপারটা ক্লিয়ার করেছি। ফ্ল্যাটে আমার সাথে যা হয়েছে, ফ্ল্যাটেও আমার সাথে ঝামেলা অশান্তি হয়েছিল, তোমরা কি বুঝতে পেরেছিলে? তোমরা কি বুঝেছিলে? কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছিল বন্ধুরা, বোঝানোর চেষ্টা করা হয়েছিল, তাদের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল। ভেবেছিল আমরা যদি ভিউয়ার্সকে বোঝাই তাহলে হয়তো এটার ব্যাপারে কিছু বলবে, কিন্তু আমি ওই ব্যাপারেও কিচ্ছু বলিনি। সবটা বুঝতে পেরেছিলাম যে ফ্ল্যাটে কি হয়েছিল, বোঝানোর চেষ্টা করা হচ্ছিল তাদের ভিডিওর মাধ্যমে। আমার সাথে ফ্ল্যাটেও অশান্তি হয়েছে 4-5 দিন, যেখানে আমাকে নানানভাবে অপমান করা হয়েছে। কে করেছে, কেন করেছে জানে, যারা জানার তারা জানে, কিন্তু
সেই ব্যাপারগুলো খুললাম খুল্লা করিনি আমার বরের মুখের দিকে তাকিয়ে, যে না সব ব্যাপার সোশ্যাল করার মতো নয়। তো যাকগে, আর কিছু বলছি না। আরো মাথায় আসলে যদি মনে হয় যে বলবো, মাথা ঘোরাচ্ছে, খিদে পেয়েছে, তো এখন ভাত বসাবো, খাবো। ব্লগটা কন্টিনিউ করেছি, রেডি আছে, ব্লগটা দেবো। কাল হয়তো 2টো ব্লগ যেতে পারে, কারণ আজও ব্লগ করেছি। রেস্ট নেওয়া যাবে না, সত্যি আমার বড্ড টাকার প্রয়োজন। কালকের ব্লগে তোমরা বুঝতে পারবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। বলার মতো অনেক কিছু আছে, আমি চাইলেই বলতে পারি, চাইলেই এত এত কমেন্টের রিপ্লাই দিতে পারি, চাইলেই নেগেটিভ কমেন্টগুলোর পুরনো কথা বলে আমার সাথে গিয়ে ঘটেছিল সেগুলোর রিপ্লাই দিতে পারি, চাইলেই আমার মাকে বোনকে দিয়ে রিপ্লাই দেওয়াতে পারি, চাইলে অনেক কিছু করতে পারি, চাইলে ওদের সম্পর্কে আমরা দুজনে বসে, আমার বর আর আমি বসে অনেক কিছু বলতে পারি, চাইলেই পারি সবকিছু। আর হ্যাঁ, খরচা নিয়ে যেসব বলছো, যে আমার শ্বশুরমশাইয়ের খরচা নিয়ে, দেখো এগুলো বলার মতো নয়। কারণ আমার বাচ্চার সময় যেইভাবে করেছি, খরচা কি হয়নি? কতটা বলেছি তোমাদেরকে। তো এখন যেটা করেছি এটাও বলার মতো নয়, কারণ আমি নিজেই জানি না কত কি খরচা হচ্ছে। কারণ আমি কখনো ওর বাবাকে জিজ্ঞাসাই করি না কত কি খরচা হচ্ছে। এই ঘরের তলে বসে বলি, আজ ঠাকুর ঘরে বসে বলছি, যে কখনো জিজ্ঞাসা করি না যে আজ কত খরচা হলো, কাল কত খরচা হলো, কত কি হচ্ছে। আমি কোনোদিন খরচার কথা জিজ্ঞাসাই করি না, যে হসপিটালে কত খরচা হচ্ছে। যারা জিজ্ঞাসা করছো তোমরা কি দিচ্ছ না ওরাই শুধু দিচ্ছে, বিশ্বাস করো আমি জানি না, আমি বলতে পারলাম না। তবে এইটুকু বিশ্বাস যে আমার বরের কাছে যতক্ষণ টাকা পয়সা আছে কারো কাছে চাইবে না, এইটুকু বিশ্বাস আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি বলার প্রয়োজন হয় নেক্সটে, যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আবার ভিডিও করব। সবাই ভালো থেকো।